আসসালামু আলাইকুম। এসএসসি 2025 শিক্ষার্থীবৃন্দুরা, আশা করি সকলেই ভালো আছো। আমরা আমাদের দ্বিতীয় লেকচারে বোর রাদারফোর্ড পরমাণু মডেল আলোচনা করব। তোমরা ইতিপূর্বে জেনেছো যে আমাদের সর্বপ্রথম লিখিত পরমাণু মডেল হলো ডাল্টন পরমাণু মডেল। এই পরমাণু মডেলে মেজর কনসেপ্টগত কিছু ত্রুটি ছিল, অর্থাৎ এই পরমাণু মডেল অনুসারে পরমাণু ছিল অবিভাজ্য। এটি একটি ভুল ইনফরমেশন, যার কারণে এই মডেলের কিন্তু গ্রহণযোগ্যতা নেই। এর পরবর্তীতে বিজ্ঞানী থমসন ইলেকট্রন কেন্দ্রিক একটা পরমাণু মডেল দিয়েছিল, যার নাম ছিল থমসনের প্লাম পুডিং মডেল। এই থমসনের প্লাম পুডিং মডেলটা মূলত ইলেকট্রন কেন্দ্রিক মডেল, যার কারণে এই মডেলেরও কিন্তু গ্রহণযোগ্যতা নেই। তবে এই মডেলকে ভিত্তি করে বা এই মডেলের সত্যতা যাচাই করার জন্য বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেছিল, যার মাধ্যমে রাদারফোর্ড তার পরমাণু মডেলটি প্রতিষ্ঠা করেছিল। আমরা একটু আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা দেখে আসি। দেখো, এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার জন্য বিজ্ঞানী রাদারফোর্ড একটি স্বর্ণপাত নিয়েছিল। এই স্বর্ণপাতের পিছনে তিনি একটি জিঙ্ক সালফাইডের দর্পণ রেখেছিল। এই জিঙ্ক সালফাইড মূলত আলোকে প্রতিফলিত করে, এই জন্য স্বর্ণপাতের পিছনে জিঙ্ক সালফাইডকে রাখা হয়েছিল। আচ্ছা, এই স্বর্ণপাতটার পুরুত্ব অত্যন্ত কম, যার কারণে স্বর্ণপাত ভেদ করে আমাদের খুব সহজে আলফা কণাগুলো কী করতে পারে, জিঙ্ক সালফাইডকে আলোকিত করতে পারে। আচ্ছা দেখো, তাহলে বিজ্ঞানী রাদারফোর্ড এই স্বর্ণপাতের উপরে আলফা রশ্মি ছুঁড়ে মেরেছিল। এই আলফা রশ্মিগুলো হলো 4 ভর 2 প্রোটন বিশিষ্ট হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। 4 ভর 2 প্রোটন বিশিষ্ট হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। তাহলে এই 4 ভর 2 প্রোটন বিশিষ্ট হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস যেহেতু এটি ধনাত্মক চার্জের, তাই স্বর্ণপাতে যখন ছুঁড়ে মারা হয়েছিল দেখা গেল যে অধিকাংশ আলফা রশ্মিগুলো স্বর্ণপাত ভেদ করে জিঙ্ক সালফাইডকে আলোকিত করে। এই ধরনের কণার সংখ্যা ছিল প্রায় 99%। আর 1%-এর মতো কণা কী করেছিল, যে পথে গিয়েছে সেই পথে আলো প্রদান না করে দিকের পরিবর্তন করে বেঁকে গিয়েছিল। আর অত্যন্ত নগণ্য সংখ্যক কণা, এটা ছিল প্রায় 20,000-এর মধ্যে একটি কণা, এরা যে পথে গিয়েছে সেই পথে ফিরে এসেছে। এই ধরনের কণার সংখ্যা ছিল 20,000-এর মধ্যে একটি। তাহলে দেখো, ঘটনা আমাদের কয়টা? ঘটনা হচ্ছে 3টা। 99% স্বর্ণপাত ভেদ করে চলে গেল, 1% দিকের পরিবর্তন করলো, আর 20,000-এর মধ্যে একটি বিপরীত দিকে ফিরে আসলো। যেহেতু আমাদের 20,000-এর মধ্যে একটি কণা বিপরীত দিকে ফিরে এসেছে, তাই বিজ্ঞানী রাদারফোর্ড তার প্রথম চিন্তাটা করলো যে যেহেতু আলফা কণা ধনাত্মক চার্জের, তাই পরমাণুর মাঝে অবশ্যই কোনো ধনাত্মক চার্জের সাথেই এই আলফা কণাটা বাধাপ্রাপ্ত হয়েছিল। তাই পরমাণুর কেন্দ্রটা কেমন? পরমাণুর কেন্দ্র হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। এ থেকে বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াস সম্পর্কিত ধারণাটা দিয়েছিল। তাহলে তার মতে পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি বস্তু কণা। দ্বিতীয়ত দেখো যে আমাদের 99% আলফা কণা স্বর্ণপাত ভেদ করে জিঙ্ক সালফাইডকে আলোকিত করেছে। তাহলে পরমাণুর অধিকাংশ স্থান কেমন হবে? পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা হবে। তো পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, যার ফলে 99% আলফা কণা স্বর্ণপাত ভেদ করে জিঙ্ক সালফাইডকে আলোকিত করতে পারে। তৃতীয়ত, বিজ্ঞানী রাদারফোর্ড সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরতে থাকে, ঠিক সেইভাবে তিনি চিন্তা করছে যে এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিশ্চয়ই চারপাশে ঘুরছে। তাহলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করছে? চারপাশে ঘুরছে, যেমনটা সৌরজগতে হয়। তাহলে তৃতীয় সিদ্ধান্ত কি সম্পর্কিত? সৌরজগৎ সম্পর্কিত। সৌরজগৎ, তাহলে সৌরজগৎ সম্পর্কিত সিদ্ধান্ততে তিনি চিন্তা করছে সৌরজগতের সাদৃশ্যতা সম্পর্কিত, যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরছে, তদ্রূপ ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে ঘুরছে। এখন প্রশ্ন হলো যে ইলেকট্রনগুলো যে চারপাশে ঘুরছে, ইলেকট্রন নিউক্লিয়াসের আকর্ষণে কেন কাছে চলে আসছে না, কিংবা চারদিকে ছিটকে কেন চলে যাচ্ছে না? তাই তিনি দেখলো যে এই ইলেকট্রনগুলোর ক্ষেত্রে ঘূর্ণায়ন অবস্থায় এদের যে কেন্দ্রের দিকে চলে আসার বল, অর্থাৎ কেন্দ্রমুখী বল, এবং কেন্দ্র থেকে চারদিকে ছিটকে যাওয়ার বল, অর্থাৎ তির্যক বরাবর লম্ব বরাবর চলে যাওয়ার যে বল, সেটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল। এই দুইটা বল কেন্দ্র বহির্মুখী বল, এই দুইটা বল কেমন? এই দুইটা বল পরস্পর সমান। তাহলে রাদারফোর্ড পরমাণু মডেলে আমাদের মূলত এই চারটাই ছিল মেজর কনসেপ্ট। যেহেতু আমাদের এই কেন্দ্রমুখী বল কেন্দ্র বহির্মুখী বল সমান থাকে, তাই ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের চারপাশে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরতে পারে। দেখো, রাদারফোর্ড পরমাণু মডেলে এই চারটা আলোচনার সাপেক্ষে অনেকগুলো সমালোচনা চলে এসেছে। আচ্ছা, কী ধরনের সমালোচনা ছিল? প্রথমত যে সমালোচনাটা হয়েছে তা ছিল এই সৌরজগৎ কেন্দ্রিক। প্রথম সমালোচনা কি কেন্দ্রিক? সৌরজগৎ কেন্দ্রিক। আচ্ছা, সৌরজগৎ কেন্দ্রিক কী ধরনের সমালোচনা রয়েছে? বিজ্ঞানী রাদারফোর্ড যে সৌরজগতের সাথে সাদৃশ্যতা করেছে, সেই সৌরজগতে গ্রহগুলো কেমন ছিল? চার্জ নিরপেক্ষ, কিন্তু বাস্তবে ইলেকট্রনগুলো
চার্জযুক্ত। তাহলে একটা চার্জযুক্ত বস্তুর সাথে একটি চার্জবিহীন বস্তুর তুলনা করাটা এটি সঠিক সিদ্ধান্ত ছিল না। তাহলে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, তদ্রূপ ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে ঘুরছে। এটা ছিল রাদারফোর্ডের ধারণা। কিন্তু গ্রহগুলো চার্জ নিরপেক্ষ, ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, তাই একটা চার্জযুক্ত বস্তুর সাথে চার্জবিহীন বস্তুর তুলনা করা কোনো সঠিক সিদ্ধান্ত নয়। দ্বিতীয়ত, বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর কক্ষপথ সম্পর্কিত কোনো সুস্পষ্ট ধারণা দিতে পারেনি। অর্থাৎ ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে যে ঘুরছে, তারা কিভাবে ঘুরছে, কোন কক্ষপথে অবস্থান করছে, কোথায় ইলেকট্রন সংখ্যা কত, এই সম্বন্ধে কোনো ধারণা এই মডেলে ছিল না। এছাড়া এই মডেলে বর্ণালী রিলেটেড কোনো ব্যাখ্যাই কিন্তু ছিল না। অর্থাৎ বর্ণালী কীভাবে সৃষ্টি হয় বা বর্ণালী রেখার তীব্রতা কেমন হবে, এই সম্বন্ধে কোনো ধারণা এই মডেলে ছিল না। এই মডেলে আমাদের ইলেকট্রন সংখ্যা যদি অনেক হয়ে যায়, সেই ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারপাশে অবস্থান করবে সেই সম্বন্ধেও কিন্তু কোনো সঠিক ধারণা ছিল না। সবচেয়ে বেশি যেটা সমালোচিত হয়েছে সেটা হলো ম্যাক্সওয়েলের তত্ত্ব। সবচেয়ে বেশি এই মডেলটি সমালোচিত হয়েছে কার দ্বারা? ম্যাক্সওয়েলের তত্ত্ব দ্বারা। এই ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কোনো চার্জিত বস্তু যদি ঘুরতে থাকে, তবে এটি কী হবে? একসময় শক্তি হারিয়ে কেন্দ্রে পতিত হবে। আমি আবার বলছি, কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কোনো চার্জিত বস্তু যদি ঘুরতে থাকে, একসময় শক্তি হারিয়ে এটি কেন্দ্রে পতিত হবে। দেখো, ঠিক এইভাবে যদি ইলেকট্রনগুলো ঘুরে 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 নিউক্লিয়াসে পতিত হয়ে যায়, তাহলে এই পরমাণু মডেলের কোনো অস্তিত্ব থাকবে না। এই ছিল রাদারফোর্ড পরমাণু মডেলের মেজর সমালোচনা। এই সমালোচনার সংশোধনের জন্য বিজ্ঞানী নিলস বোর প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের ভিত্তিতে, কার ভিত্তিতে? প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের ভিত্তিতে 1913 সালে বোর পরমাণু মডেলটি প্রতিষ্ঠা করে। তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় বোর পরমাণু মডেলের মূল ভিত্তি কি, আমরা বলবো প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। আচ্ছা, তাহলে আমরা একটু প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব সম্বন্ধে একটু জেনে আসি। সাপোজ ধরো এই আমাদের কোনো একটা বাল্ব, এই বাল্বের গায়ে নর্মালি লেখা থাকে 50 থেকে 60 হার্জ। আমরা হয়তো বা খেয়াল করে দেখেছি, বাল্বের গায়ে লেখা থাকে 50 থেকে 60 হার্জ। 50 থেকে 60 হার্জ শব্দের অর্থ কী? হার্জ মানে হচ্ছে চক্র। এই বাল্বটি প্রতি সেকেন্ডে 50 থেকে 60 বার আলোক চক্র নির্গত করে। অর্থাৎ প্রতি সেকেন্ডে 50 থেকে 60 বার জ্বলছে এবং নিভছে, জ্বলছে এবং নিভছে। আর এই সময় কি হয়? আমাদের নির্দিষ্ট আলোক রেখা চারদিকে এইভাবে গুচ্ছ আকারে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানী প্লাঙ্কের মতে এই যে আলোক রশ্মিগুলো বা আলোক শক্তিগুলো নির্গত হয়, সেই শক্তিগুলো এভাবে প্যাকেজ আকারে ছড়িয়ে পড়ে। কিভাবে ছড়িয়ে পড়ে? প্যাকেজ আকারে ছড়িয়ে পড়ে। তাহলে এই যে একটা প্যাকেজ, এই একটা প্যাকেজ, এই একটা প্যাকেজ, এটাই মূলত আমাদের প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তাহলে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আলোক শক্তিগুলো প্যাকেজ আকারে ছড়িয়ে পড়ে। আর এই প্যাকেজ আকারে ছড়িয়ে পড়া যে আলোক শক্তি, সেই শক্তিগুলো কম্পাঙ্কের সমানুপাতিক হয়। অর্থাৎ ই সমানুপাতিক নিউ। এই ই সমানুপাতিক নিউ থেকে আমরা আমাদের যে ই সমান এইচ নিউ সমীকরণটা পেয়েছিলাম, তাহলে আমরা এখানে সমানুপাতিক ধ্রুবককে তুলে লিখতে পারি ই সমান এইচ নিউ। তাহলে ই সমান এইচ নিউ মূলত কার সমীকরণ? এটা মূলত প্লাঙ্কের সমীকরণ। এটা কিন্তু বোর পরমাণু মডেল ব্যবহৃত হয়েছে। আচ্ছা, আমরা তাহলে বোর পরমাণু মডেলে ফিরে আসি। দেখো, বোর পরমাণু মডেলে তাহলে রাদারফোর্ড পরমাণু মডেলের মেজর সমালোচনাগুলি সংশোধন করা হয়েছিল। তাই এখানে সর্বপ্রথম আমাদের কক্ষপথ সম্পর্কিত আলোচনাটা করা হয়েছে। তাহলে কক্ষপথ সম্পর্কিত আলোচনাটা আমরা কিভাবে পেতে পারি? দেখো, রাদারফোর্ডের কক্ষপথের ধারণা না থাকায় বিজ্ঞানী বোর কী করলো? একটা কক্ষপথ সম্পর্কিত সুস্পষ্ট ধারণা দিল। তার মতে ইলেকট্রনগুলো কি করে? নিউক্লিয়াসের চারপাশে এরকম বৃত্তাকার অনুমোদিত কক্ষপথে অবস্থান করে। বৃত্তাকার অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনগুলো অবস্থান করে। আচ্ছা, তাহলে ইলেকট্রনগুলো যে বৃত্তাকার অনুমোদিত কক্ষপথে অবস্থান করে, সেই অনুমোদিত কক্ষপথগুলোকে তিনি কে, এল, এম, এন ইত্যাদি দ্বারা চিহ্নিতকরণ করেছে। তাহলে আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের সংশোধনী রূপে বোরের মডেলটি পেয়েছি। এর প্রথম আলোচনা হচ্ছে কক্ষপথ সম্পর্কিত। তাহলে প্রথম ধারণাটাই ছিল কক্ষপথ কেন্দ্রিক। তাহলে কক্ষপথ কেন্দ্রিক ধারণাটা আমরা কিভাবে উপস্থাপন করব? আমরা বলবো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে কয়েকটি বৃত্তাকার অনুমোদিত কক্ষপথে অবস্থান করে। তাহলে বৃত্তাকার শব্দের অর্থ হলো তুমি যে খাতা কলমের উপর কাটা কম্পাস দিয়ে যে বৃত্তটা অঙ্কন করো, অর্থাৎ দ্বিমাত্রিক যে শেপটা অঙ্কন করো, সেটা হচ্ছে বৃত্তাকার শেপ। তাহলে বৃত্তাকার অনুমোদিত, অনুমোদিত শব্দের অর্থ হচ্ছে কে এর পরে এল অনুমোদন, এল এর পরে এম এর অনুমোদন। তাহলে বৃত্তাকার অনুমোদিত কক্ষপথে অবস্থান করে। আচ্ছা, দ্বিতীয়ত ইলেকট্রন তো নির্দিষ্ট কক্ষপথে অবস্থানকালে একটু ঘুরছে। এই ঘূর্ণায়নকালে ইলেকট্রন নিজস্ব ভর আছে, নির্দিষ্ট বেগে ঘুরছে, অর্থাৎ ইলেকট্রনের একটা কৌণিক ভরবেগ আছে। কৌণিক কেন? কারণ সবসময় এরা কোণা বরাবর বেঁকে যাচ্ছে। দেখো, ইলেকট্রনের কিন্তু সবসময় এভাবে সামনের দিকে তির্যক বরাবর ছুটে চলে যাওয়ার কথা, কিন্তু এটা সবসময় কী করছে? দিকের পরিবর্তন করে কোণা বরাবর ঘুরে যাচ্ছে। ঘুরে ঘুরে একটা নির্দিষ্ট কক্ষেই কিন্তু এরা অবস্থান করছে। তাই এই ভরবেগকে বলা হয় কৌণিক ভরবেগ। দেখো, ভর বেগের গুণফল বলা হয় ভরবেগ।
যেহেতু কোনা বরাবর ঘুরছে অর্থাৎ রেডিয়াস বরাবর ঘুরছে, তাই কৌণিক ভরবেগ হচ্ছে mvr। এই mvr হবে h/2π এর সরল গুণিতক। h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর 2π হলো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে ইলেকট্রন ঘুরে 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 আবার ওই পয়েন্টে ফিরে আসলে যতটুকু দূরত্ব অতিক্রম হয় সেই দূরত্ব। তাহলে mvr সমান h/2π এর সরল গুণিতক অর্থাৎ nh/2π। এখানে n হচ্ছে কক্ষপথ নাম্বার, অর্থাৎ n সমান 1 হলে k সেল, n সমান 2 হলে l সেল, n সমান 3 হলে m সেল, এই সকল কক্ষপথ নাম্বার। আর এই কক্ষপথ নাম্বারগুলোকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে থাকি। তাহলে আমরা দ্বিতীয় সমীকরণ পেলাম mvr সমান nh/2π। আচ্ছা, তৃতীয়ত আসি, ম্যাক্সওয়েলের তত্ত্বদ্বয়ে কিন্তু আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলটি সমালোচিত হয়েছিল। তাই বিজ্ঞানী বোর কি করলো, ম্যাক্সওয়েলের তত্ত্বর সংশোধনী দিল। তিনি বলল যে ইলেকট্রনগুলো এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যাওয়ার সময় কি করে, শক্তি শোষণ অথবা বিকিরণ করে যায়। তার মানে শক্তি শোষণ করে কাছের কক্ষ থেকে দূরের কক্ষ, শক্তি বিকিরণ করে দূরের কক্ষ থেকে কাছের কক্ষে ফিরে আসে। যেহেতু দেখো একদম কক্ষপথের ভেতরে কোনো কক্ষপথ নাই, তাই ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসে পতিত হবে না। তাই আমাদের তৃতীয় পয়েন্টটা কি আর পেলাম, শক্তি শোষণ বিকিরণ সম্পর্কিত পেলাম। তাহলে শক্তি শোষণ বা বিকিরণের পরিমাণটা হবে ডেল্টা ই সমান E2 - E1, অর্থাৎ বড় শক্তি মাইনাস ছোট শক্তি। দেখো এই শক্তিটা আমরা প্লাঙ্কের সাথে সম্পর্ক করতে পারি, লিখতে পারি এইচ নিউ, এই নিউকে ভেঙে লিখতে পারি hc/λ। এখানে নিউ হচ্ছে কম্পাঙ্ক, সি হলো আলোর বেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই ছিল বোর পরমাণু মডেলের মেজর আলোচনা। এই আলোচনার সাপেক্ষে বোরও কিন্তু সমালোচিত হয়েছিল, কিছু সমালোচনা এখানে চলে এসেছে। যেমন বোর পরমাণু মডেলের একটা বড় ধরনের সমালোচনা ছিল এই পরমাণু মডেল বর্ণালীর ব্যাখ্যা করতে পারেনি। তাহলে বোর পরমাণু মডেল বর্ণালী রেখার ব্যাখ্যা করতে পারেনি। বর্ণালী রেখার ক্ষেত্রে তিনি শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা দিতে পেরেছে। এক ইলেকট্রন বলতে কারা কারা, যেমন হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+। তাহলে দেখো হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, এই সকল পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা 1। এই জন্য এদেরকে বলা হয় আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক, যাদের ইলেকট্রন সংখ্যা একই তাদেরকে বলা হয় আইসো ইলেকট্রনিক। এই পরমাণুগুলোর ইলেকট্রন সংখ্যা 1, তাই এদের বর্ণালী ব্যাখ্যা বোর করতে পারলেও অন্যান্য পরমাণুর বর্ণালী ব্যাখ্যা বোর পরমাণু মডেলে নেই। পাশাপাশি বর্ণালী রেখার তীব্রতা উৎপত্তিগত কারণ অন্যান্য পরমাণুর ক্ষেত্রেও কিন্তু বোর ব্যাখ্যা করতে পারেনি। তাহলে বোর বর্ণালীর ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছিল। আচ্ছা, এছাড়া এই পরমাণু মডেল পরমাণুর যে প্রকৃত মাত্রা অর্থাৎ দ্বিমাত্রিক মাত্রা, সেই ডাইমেনশনাল মাত্রা সম্পর্কিত ধারণা দিতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। কারণ এই পরমাণু মডেলটা কিন্তু মূলত দ্বিমাত্রিক, বাস্তবে পরমাণু কিন্তু দ্বিমাত্রিক নয়। যেমন ধরো আমরা এই বোর্ডের তলের উপরে যদি মেয়েদের হাতে চুড়ি রাখি, তাহলে তোমরা সামনে থেকে যে শেপটা দেখতে পাবে আমি কিন্তু সাইড থেকে সেই শেপটা দেখতে পাবো না। তার কারণ চুড়িগুলো দ্বিমাত্রিক তলে আছে। কিন্তু আমি যদি একটা ফুটবল রাখতাম, তুমি সামনে থেকে যে শেপটা দেখতে পাবো আমি সাইড থেকে কিন্তু সেম শেপ দেখতে পাবো, বা আমি ফিল করতে পারবো যে এটা কোন শেপে রয়েছে। তাহলে এই ফুটবলটা কিন্তু ত্রিমাত্রিক, বাট চুড়িটা দ্বিমাত্রিক। তাহলে রাদারফোর্ডের মতে পরমাণুর ডাইমেনশন বা পরমাণুর কক্ষপথের কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নাই। কিন্তু বোর এসে কী করলো, এই মাত্রাটা বললো দ্বিমাত্রিক মাত্রা, কিন্তু বাস্তব মাত্রা কেমন ছিল, পরমাণু ত্রিমাত্রিক মাত্রা ছিল। তাহলে আমাদের বোর পরমাণু মডেলে কিন্তু এটাও একটা বড় ধরনের সমালোচনা, অর্থাৎ পরমাণুর প্রকৃত ধারণা বা ত্রিমাত্রিক ধারণা দিতে কিন্তু এই মডেলটি ব্যর্থ হয়েছিল। দেখো আমাদের এই দুই মডেলের সাপেক্ষে আমাদের প্রশ্ন আসে যে কোনটি অধিক গ্রহণযোগ্য, বোর রাদারফোর্ডের মধ্যে কোন মডেলটি অধিক গ্রহণযোগ্য। তো এই সকল ক্ষেত্রে আমাদের নর্মালি উদ্দীপকগুলো যেমন থাকে, উদ্দীপকের ক্ষেত্রে আমাদের প্রথম অবস্থায় থাকে এক কক্ষপথ বিশিষ্ট একটা উদ্দীপক, আর দ্বিতীয় একটা মডেল থাকে যেখানে মোটামুটি কক্ষপথ একাধিক থাকে। এটা আমাদের একটা কমন উদ্দীপক এই প্রশ্নের জন্য, বোর রাদারফোর্ড কনসেপ্টের জন্য। প্রথম যে এক কক্ষপথ বিশিষ্ট মডেলটি দেওয়া আছে সেখানে ধরো নিউক্লিয়াস দেওয়া আছে, এটার নাম দেওয়া আছে ক মডেল। আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের নিউক্লিয়াস আছে, এইটাতে শক্তি শোষণ বিকিরণের চিহ্ন দেওয়া আছে, শক্তি উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তিতে আসছে এরকম একটা চিহ্ন দেওয়া আছে। এইখানে কে সেল, এল সেল দ্বারা কক্ষপথগুলোকে মার্ক করা আছে, এটার নাম হচ্ছে খ মডেল। আমাদের প্রশ্ন করা হয় যে দুইটা মডেলের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য, অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, এই দুইটার মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য। তাহলে বোর রাদারফোর্ডের মধ্যে যদি আমি গ্রহণযোগ্যতা আলোচনা করতে চাই, এখানে আমাদের মেজর কয়েকটা পয়েন্ট চলে আসে। আচ্ছা, তাহলে কি কি পয়েন্ট চলে আসে একটু লক্ষ্য করো। বোর রাদারফোর্ডের মধ্যে আমাদের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা তা হলো পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারা।
রাদারফোর্ড যেটা পারেনি কিন্তু বোর এটা পেরেছিল। আমি তাহলে প্রথম থেকে স্থায়িত্ব পয়েন্টে আলোচনা শুরু করছি। আচ্ছা, তাহলে বোর রাদারফোর্ডের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য? আমরা সর্বপ্রথম বোর রাদারফোর্ড পরমাণু মডেলে স্থায়িত্ব নিয়ে আলোচনা করব। দেখো, এই হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। এই পরমাণু মডেলটি ম্যাক্সওয়েলের তত্ত্ব দ্বারা সমালোচিত হয়, অর্থাৎ ইলেকট্রনগুলো এভাবে ঘুরে 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 নিউক্লিয়াসে পতিত হয়ে যায়, যার ফলে পরমাণু মডেলের অস্তিত্ব থাকে না। কিন্তু এই হচ্ছে বোর পরমাণু মডেল। এই পরমাণু মডেলে ইলেকট্রনগুলো কী করে? শক্তি শোষণ বিকিরণ করে লাফালাফি করে স্থানান্তরিত হয়। যেহেতু 1 নং কক্ষপথের ভেতরে কোনো কক্ষপথ নাই, তাই ইলেকট্রন কী করবে? 1 নং কক্ষপথে এসে স্থির হয়ে যাবে। এই জন্য এই মডেলটি কিন্তু অধিক গ্রহণযোগ্য, অর্থাৎ বোর পরমাণু মডেলটি অনেক গ্রহণযোগ্য, কারণ এর স্থায়িত্ব রয়েছে। দেখো, আমাদের প্রথম মডেলটি অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেলটি কক্ষপথের ধারণা দিতে পারেনি, কিন্তু দ্বিতীয় মডেলটি কী করেছে? কক্ষপথের সুস্পষ্ট ধারণা দিতে পেরেছে। তৃতীয়ত আসি, প্রথম যে মডেলটি রয়েছে সেখানে কিন্তু পরমাণুর ইলেকট্রনের শক্তি শোষণ বিকিরণ সম্পর্কিত ধারণা বা ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা নেই, কিন্তু দ্বিতীয় মডেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা রয়েছে। তাহলে এমভিআরের ধারণা প্রথম মডেলে নেই, কিন্তু দ্বিতীয় মডেলে এমভিআরের ধারণা রয়েছে। আচ্ছা, এছাড়া দেখো, প্রথম যে মডেলটি রয়েছে রাদারফোর্ড মডেল, এখানে বর্ণালীর কোনো ব্যাখ্যা নেই, কিন্তু খ মডেলটি অর্থাৎ বোর পরমাণু মডেলটি 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা দিতে পারে। তাহলে বোর রাদারফোর্ডের মধ্যে রাদারফোর্ডের সাপেক্ষে বোরের গ্রহণযোগ্যতার পেছনে এই মেজর কারণ হচ্ছে 4টি: স্থায়িত্ব, কৌণিক ভরবেগের ধারণা দিতে পারা, কক্ষপথের ধারণা দিতে পারে এবং বর্ণালীর ব্যাখ্যা দিতে পারা। আমাদের যদি পরীক্ষায় এই টাইপসের প্রশ্ন আসে, আমরা এই 4টা পয়েন্টের আলোকে উত্তর করব। আচ্ছা, এবার আমরা আসি বোর রাদারফোর্ড সম্পর্কিত যে গাণিতিক ইকুয়েশনগুলো পরীক্ষায় আসে, সেই গাণিতিক ইকুয়েশনগুলো দেখো। এখানে আমরা কিন্তু 2টা সমীকরণ পেয়েছি বোর পরমাণু কেন্দ্রিক। আচ্ছা, আমি আগে সমীকরণগুলো লিখে নিই। প্রথমত আসি, mvr সমান nh ডিভাইডেড 2π, nh ডিভাইডেড 2π, এটা আমার প্রথম সমীকরণ ছিল। এবার আসি এখানে কোনটা কি ছিল। দেখো, আমাদের এখানে কোনটা কি ছিল? তাহলে আমাদের প্রথমত এম হচ্ছে ভর, ভিটা হলো বেগ অর্থাৎ ইলেকট্রন যে বেগে চলছে, আরটা হলো ব্যাসার্ধ অর্থাৎ নিউক্লিয়াস এবং বহিস্থ কক্ষপথ পর্যন্ত ব্যাসার্ধ, এনটা হলো কক্ষপথ অর্থাৎ কক্ষপথ নাম্বার, ইলেকট্রন কত নং কক্ষপথে আছে এটি, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবকের নির্দিষ্ট মান আছে, আমরা একটু পরে মানটা জানবো, প্লাঙ্কের ধ্রুবক। আর 2π হচ্ছে আমাদের ওই যে পায়ের মান 3.1416, অর্থাৎ ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে একবার পূর্ণচক্র করলে এই 2π পরিমাণ দূরত্ব অতিক্রম হয়, এই হচ্ছে 2π। আচ্ছা, এবার আমরা বোরের যে দ্বিতীয় সূত্র আছে সেই সূত্র সম্বন্ধে একটু জানি। ডেল্টা ই, ডেল্টা ই সমান E2 মাইনাস E1 সমান এইচ মিউ সমান এইচ বাই ল্যামডা, এইচ বাই ল্যামডা। এই হচ্ছে আমাদের বোর পরমাণু মডেলের শক্তি সম্পর্কিত সমীকরণ। আচ্ছা, দেখো এইখানে কোনটা কি ছিল? তাহলে আমাদের প্রথমত আসি, ই হচ্ছে শক্তি, ই হচ্ছে শক্তি, আমাদের নিউ হচ্ছে কম্পাঙ্ক, নিউ হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক, আর সি হচ্ছে আলোর বেগ, এটা অবশ্য আমাদের কনস্ট্যান্ট মান, আলোর বেগ, আলোর বেগ। ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এই হলো আমাদের বোর পরমাণু মডেলের ব্যবহৃত 2টি সমীকরণ। আচ্ছা, আমরা মোটামুটি সমীকরণের কোনটা কি সেটা জানলাম। এখানে আমাদের সবচেয়ে বেশি ঝামেলা যেটা হবে তা হলো আমাদের কোনটার একক কি, কোনটা কোন এককে ব্যবহার করব সেগুলো নিয়ে। তা আমাদের প্রচলিত একক কিন্তু 2টা, সকল ক্ষেত্রে আমরা সাধারণত সিজিএস এবং এসআই এই 2টা এককই ব্যবহার করে থাকি। আচ্ছা, তাহলে আমরা একটু এই প্রচলিত এককগুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা, বিভিন্ন ধরনের রাশি, সিজিএস এবং এসআই 2টা প্রচলিত একক। এসআই, এসআই শব্দের অর্থ হচ্ছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, এটা মূলত এমকেএস পদ্ধতি অর্থাৎ মিটার কিলোগ্রাম সেকেন্ড সিস্টেম, এমকেএস পদ্ধতি। আর আরেকটি প্রচলিত পদ্ধতি হচ্ছে সিজিএস অর্থাৎ সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম, সিজিএস সিস্টেম, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম। আচ্ছা, আমরা তাহলে এই পদ্ধতিতে ব্যবহৃত মানগুলো একটু দেখে আসি। দেখো, প্রথমত আসি ভর এম, এই ভরটা আসলে ইলেকট্রনের ভর, তাই কনস্ট্যান্ট মান আমি কনস্ট্যান্ট মানে লিখছি 9.11 10⁻31 কেজি। যেহেতু আমার এসআইতে ভরের একক হয় কেজি, তাই আমরা কেজি এককে রাখলাম। সিজিএস এই মানটা হবে 9.11 10⁻28 গ্রাম, ভরের একক
আমাদের সিজিএসে গ্রাম। আচ্ছা, এবার আসি বেগ। এই বেগটা মূলত আলোর বেগের সমান, তাই নর্মালি ইলেকট্রন বেগকে আমরা ধরে নিব আলোর বেগ। বাস্তবে ইলেকট্রন আলোর বেগে চলে না, কিন্তু আমরা ধরে নিব ইলেকট্রন আলোর বেগে চলে, অর্থাৎ ভি এবং সি দুইটা সমান। তাই 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর আমাদের সিজিএস এর মানটা হবে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা সিজিএস একক, সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, যদি আমাদের ভি এর মানটা দেয়া থাকে, যদি কোনো কারণে ভি এর মানটা দেয়া থাকে, তাহলে আমরা সেই দেয়া মানটা ব্যবহার করব। আর যদি মান দেয়া না থাকে, তাহলে আমরা কনস্ট্যান্ট মান অর্থাৎ আলোর বেগটা ব্যবহার করব। আচ্ছা, এবার আসি আমাদের প্লাঙ্কের ধ্রুবক এইচ, এর মানটা হবে 6.626 10⁻34। এর একক হচ্ছে জুল সেকেন্ড একক, জুল সেকেন্ড একক। আর সিজিএস এর মানটা দাঁড়াবে 6.626 10⁻27 আর্স সেকেন্ড। এখানে শক্তির একক কিন্তু আর্স সেকেন্ড। এই কয়েকটা মান ছিল আমাদের ইলেকট্রনের জন্য কনস্ট্যান্ট মান। তাহলে এই মানগুলো আসলে ইলেকট্রনীয় রাশিমালার জন্য কনস্ট্যান্ট মান। আমরা অন্যান্য যে সকল চলকগুলো রয়েছে সেগুলোর একক কী হবে এটা একটু দেখব। দেখো, আমাদের যদি ব্যাসার্ধের কথা বলি, ব্যাসার্ধ আর অথবা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এই দুইটার ক্ষেত্রে একক কিন্তু সেম। তাহলে আমাদের এসআইতে একক হবে মিটার আর সিজিএস হবে সেন্টিমিটার। যদি আমরা শক্তি এর কথা বলি, শক্তি আমরা জুল এককে রাখবো এসআইতে, আর সিজিএসে রাখবো আর্স এককে। দেখো, আমাদের কম্পাঙ্ক নিউ, এই কম্পাঙ্ক নিউ এর একক হচ্ছে হার্স। হার্স শব্দের অর্থ হচ্ছে পার সেকেন্ড। যেহেতু সময়ের একক হচ্ছে সেকেন্ড, এটা সিজিএসেও ব্যবহৃত হয়, এসআইতেও ব্যবহৃত হয়, তাই এখানে সেকেন্ডের কোনো পরিবর্তন নাই। তাই আমাদের এই ক্ষেত্রেও কিন্তু হার্স অথবা পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের একক। দেখো, তাহলে আমরা মোটামুটি এই মানগুলো ব্যবহার করেই অঙ্ক করব। এই মানের বাইরে সাধারণত আমাদের অঙ্ক আসে না বা কোনো মানের প্রয়োজন পড়ে না। আচ্ছা, তাহলে আমাদের এখানে যদি রূপান্তর করার প্রয়োজন পড়ে, অর্থাৎ তোমার কেজি থেকে গ্রামে রূপান্তর করার প্রয়োজন পড়ে, তাহলে কি করবা? দেখো, কেজি থেকে গ্রামের সময় 1 কেজি সমান 10⁻³ গ্রাম, অর্থাৎ 1000 গ্রাম। যদি মিটার পার সেকেন্ড থেকে সেন্টিমিটার পার সেকেন্ডে যেতে হয়, তাহলে আমরা কি করব? একে 10⁻² দ্বারা গুণ করব, অর্থাৎ 1 মিটার সমান 100 সেন্টিমিটার। যদি জুল থেকে আর্সে যেতে হয়, তাহলে এটাকে 10⁷ দ্বারা গুণ করবো, অর্থাৎ 1 জুল সমান 10⁷ আর্স। তাহলে আমাদের মোটামুটি এই মানটুকু জানা থাকলে আমরা যে কোনো প্রশ্নের উত্তরে এই মানগুলো ব্যবহার করে অঙ্ক করতে পারি। আচ্ছা, তাহলে আমরা আমাদের ওই যে আগের যে উদ্দীপকটা ছিল সেই উদ্দীপকে একটু ফিরে যাই। দেখো, আমাদের দুইটা মডেল আমরা এখানে অঙ্কন করেছিলাম। এই দুই মডেলের ক্ষেত্রে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে? আচ্ছা, ধরো আমাদের প্রথম এবং দ্বিতীয় যে মডেল আছে, অর্থাৎ বোর রাদারফোর্ড যে মডেলটি রয়েছে, সেই মডেলের ক্ষেত্রে প্রশ্ন এসেছে ক্ষয়ের ক্ষেত্রে, খ মডেলের ক্ষেত্রে। খ মডেলের বহিস্থ ইলেকট্রনের, খ মডেলের বহিস্থ ইলেকট্রন এর কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগ নির্ণয়, কৌণিক ভরবেগ নির্ণয়। আচ্ছা, তাহলে আমাদের এই ক্ষেত্রে যে সাইড নোটগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমাদের আগে নোট করে নিতে হবে। দেখো, এই কৌণিক ভরবেগ নির্ণয় আমাদের অনেকবার কিন্তু পরীক্ষায় এসেছে। তাহলে আমরা আগে সাইড নোট লিখবো। যেহেতু খ মডেলের কক্ষপথ রয়েছে 2টা, তাহলে দেখো আমার এন এর মান কত? এন এর মান হচ্ছে 2। আমাদের প্লাঙ্কের ধ্রুবক এইচ কনস্ট্যান্ট। আমরা সচরাচর অঙ্কগুলো এসআইতে করার চেষ্টা করব। যদি কোনো ডাটা দেওয়া থাকে তবে তার সাপেক্ষে এসআই অথবা সিরিজ যে কোনো একটা করবো। কোনো কিছু দেওয়া না থাকলে আমরা এসআইতে অঙ্ক করব, অর্থাৎ 6.626 10⁻34 জুল সেকেন্ড একক। আচ্ছা, আমরা এন এর মান পেলাম, প্লাঙ্কের ধ্রুবক এইচ এর মান পেলাম। আমাদের পাই হলো 3.1416। যেহেতু আমার চেয়েছে কি কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ মানে কিন্তু আসলে এমভিআর, পুরোটাই এমভিআর। তাহলে আমার এমভিআর এর মানটাই আমার নির্ণয় করতে হবে। দেখো, তাহলে আমার সূত্র দাঁড়াচ্ছে এমভিআর সমান NH/2π। জাস্ট মান বসাবো, অঙ্ক শেষ। তাহলে আমার এন এর মান কত? এন এর মান হচ্ছে 2, প্লাঙ্কের ধ্রুবকের মান 6.626 10⁻34 আর 2 × 3.1416। এই হচ্ছে আমার কৌণিক ভরবেগের মান। আচ্ছা, যদি আমার একক ক্যালকুলেট করতে হয় সেই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কিন্তু এমভিআর এর একক আমার জানা নাই। তাই আমি কি করব? এন এর কোনো একক হয় না, একক লিখলাম না।
এইচের একক হচ্ছে জুল সেকেন্ড, এইচের একক কি জুল সেকেন্ড, আমি লিখলাম। পায়ের কোনো একক নাই, তার মানে অ্যাকচুয়াল এখানে একক কত হচ্ছে জুল সেকেন্ড। তাহলে কৌণিক ভরবেগ একক হচ্ছে জুল সেকেন্ড। যদি প্রশ্নে এখানে কৌণিক ভরবেগ না বলে কৌণিক বেগ বলতো, ধরো ভর নাই, বলছে কৌণিক বেগ, তাহলে কি করতাম, তাহলে আমরা এই বেগটাকে এইখানে ট্রান্সফার করে দিতাম, অর্থাৎ ভিআর এর মানটা আমরা তখন ক্যালকুলেট করতাম। যদি বলতো কৌণিক বেগ, তাহলে আমরা ভিআর এর মান ক্যালকুলেট করতাম, এম এর মান আমার কনস্ট্যান্ট এখানে বসিয়ে দিতাম। তাহলে দেখো সেই ক্ষেত্রে আমার একক হতো জুল পার সেকেন্ড পার কেজি, জুল পার সেকেন্ড পার কেজি। যদি আমার শুধুমাত্র বেগের মান বলতো তাহলে আমরা কি করতাম, বেগ বলতে যদি আমাদের শুধুমাত্র ব্যাসার্ধের মান বলতো, ব্যাসার্ধ আর এর মান বলতো, তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা শুধু এই ব্যাসার্ধ আরটাকে রেখে বাকি ভি এর মানটাকেও এই পাশে পার করে দিতাম। ভি এর মানটা আমরা তখন বসাতাম আলোর বেগ। এইভাবে আমরা কৌণিক বেগ, কৌণিক ভরবেগ যে কোনো মান ক্যালকুলেট করতে পারি। আশা করছি এই রিলেটেড প্রশ্নগুলো আসলে আমরা পারবো। তবে এই রিলেটেড প্রশ্নগুলো রিসেন্ট সালে অনেকবার দিয়েছে। আচ্ছা, এবার আসি শক্তি সম্পর্কিত যে ম্যাথটা আমাদের আসতে পারে। ধরো আমাদের এখানে শক্তির বিকিরণের মান দেওয়া আছে 2 × 10⁻⁵ জুল শক্তি বিকিরণ হয়েছে। আমাদের প্রশ্ন করেছে খ মডেলে নির্গত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য কত, নির্গত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য, শক্তির তরঙ্গ দৈর্ঘ্য কত, তরঙ্গ দৈর্ঘ্য বলতে আসলে ল্যামডা কত, এটা আমাদের চেয়েছে। আচ্ছা দেখো, তাহলে আমরা কি করব, প্রথম অবস্থায় আগে আমরা সাইড নোট লিখে ফেলি। আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের করতে হবে। আমাদের শক্তি ই এর মান দেওয়া আছে 2 × 10⁻⁵, যেহেতু এটা জুল এককে আছে, তার মানে আমার কিন্তু এসআই এককে মান দেওয়া আছে। আচ্ছা, এবার আমার দরকার প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবকও আমি তাহলে এসআইতে রাখবো, অর্থাৎ জুল সেকেন্ডে রাখবো 6.626 10⁻34 জুল সেকেন্ড। আমি তাহলে সবগুলো এবার এসআইতে করছি, কারণ আমার ডাটাটা দেওয়া আছে এসআইতে। আমার দরকার কার মান, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান, ল্যামডার সমান হোয়াট। দেখো আমার সূত্র কি ছিল, সূত্র ছিল ই সমান hc/ল্যামডা, আমার কনস্ট্যান্ট সি, সেটার মান কিন্তু মুখস্থ আছে, তার মানে 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এটাও কিন্তু এসআইতেই রাখতে হবে। তাহলে আমার দরকার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, ল্যামডা সমান আমাদের ল্যামডা সমান hc/e। তাহলে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুব, সি হচ্ছে আলোর বেগ, আর দেন আমাদের শক্তি। তাহলে দেখো আমরা এখানে মান বসাই 6.626 10⁻34 × 3 × 10⁸, আর এখানে শক্তি হচ্ছে 2 × 10⁻⁵। যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, তাই আমরা এখানে কোন একক ব্যবহার করব, আমরা এসআইতে মিটার একক ব্যবহার করব, এখানে একক হবে মিটার। যদি ডাটাগুলো আমাদের সিজিএসে দেওয়া থাকতো তাহলে আমরা সিজিএস ডাটা ব্যবহার করতাম। আমাদের রিসেন্ট সালে কিন্তু কৌণিক ভরবেগের ম্যাথটা অনেকবার এসেছে, এই ম্যাথটা শক্তির ম্যাথটা আসে নাই, তার কারণে এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। আর আমরা চেষ্টা করব দুইটা এসে ম্যাথটা একটু বাসায় প্র্যাকটিস করার। তাহলে বোর রাদারফোর্ড পরমাণু মডেল থেকে আমাদের কিন্তু সৃজনশীল পরীক্ষায় বরাবরই আসে। কি প্রশ্ন আসতে পারে, প্রথম কথা হলো বোর রাদারফোর্ডের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য, দেন কৌণিক ভরবেগ নির্ণয় করা, এই দুইটাই আমাদের সবচেয়ে গ্রহণযোগ্য এবং বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর বাকি যেগুলো আসবে সেগুলো তোমরা ইনশাল্লাহ পারবা। তাহলে আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা নেক্সট টপিক আলোচনা করব।